হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে তোমরা যারা ডেমো ক্লাস নিয়ে চিন্তা করছো, তো তাদের জন্যই প্রধানত আমি কিছু ডেমো ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং এই সমস্ত ডেমো ক্লাসগুলো তোমরা যদি দেখো, তাহলে ডেমো ক্লাস সম্পর্কে তোমাদের একটু কনসেপশন তৈরি হবে, একটু আইডিয়া তৈরি হবে, এবং এর ওপর বেস করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে বলি যে এর আগের দিন আমি যে ডেমো ক্লাস দিয়েছিলাম সেটা একটু লেন্দি ছিল, অন্তত 15 মিনিটের ক্লাস ছিল, এবং সেই কারণের জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার এতটা সময় দেবে না। তো সেটা আমিও জানি যে অতটা সময় দেয়া হবে না জেনারেলি ডেমো ক্লাসে, কারণ প্রচুর স্টুডেন্টস আছে এবং সমস্ত স্টুডেন্টসের কে অতটা সময় দিতে গেলে, 15 মিনিট সময় দিতে গেলে কিন্তু ইন্টারভিউ সঠিক সময়ে শেষ করা যাবে না। সেই জন্য আমারও যেটা অ্যাজাম্পশান যে 15 মিনিট সময় দেবে না বা 10 মিনিটও দেবে না, 10 মিনিটের কম সময় দেবে, ধরা যাক 6 থেকে 7 মিনিট প্রধানত তোমাদেরকে ডেমো ক্লাসের জন্য দিতে পারে। তো সেই হিসাবে এই 6 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা একটা চ্যাপ্টার কীভাবে শেষ করবে সেটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং এই 6 থেকে 7 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টারকে কিন্তু কমপ্লিটলি তোমাদেরকে শেষ করে দেখাতে হবে। সাথে সাথে বলি যে আগের দিনের ক্লাসটা আমি কেন 15 মিনিটস রেখেছিলাম, কারণ আমার মনে হয় যে ডেমো ক্লাস যারা চেক করবেন বা যারা ইন্টারভিউ নেবেন তারা কিছু কিছু স্কিল তোমাদেরকে দেখবেন। অর্থাৎ একটা টিচারের কিছু স্কিল থাকে, তো সেই সমস্ত স্কিলগুলোই প্রধানত ডেমো ক্লাসে দেখা হবে। যেমন কিভাবে তিনি পড়ানো শুরু করছেন, তার সঙ্গে সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমনভাবে তিনি কোয়েশ্চেন্স করছেন, এবং কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অংশগুলো তিনি বলে দিচ্ছেন কিনা, এর সাথে সাথে কিভাবে একটা চ্যাপ্টার শেষ করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো, স্কিলগুলো বোঝানোর জন্যই আমি ওই ক্লাসটাকে একটু লেন্দি রেখেছিলাম। যে যদি তোমাদেরকে সময় এরকম 5 থেকে 6 মিনিট দেয়, তাহলে কিন্তু অনেক কিছু ইন্ট্রোডাকশান দিয়ে বা অনেক বিষয় প্রোটোকল মেনটেন করে যদি ডেমো ক্লাস যদি শুরু করতে যাও, তাহলে শুরু করতে করতেই অনেকটা সময় চলে যাবে, মূল বিষয় বোঝানোর আর টাইম পাবে না। তো সেই জন্য স্পেসিফিক কোনো একটা চ্যাপ্টারের মূল বিষয়কে কিন্তু তোমাকে বোঝাতে হবে। তো সেই কারণের জন্য ইন্ট্রোডাকশান অনেকটা লেন্দি করার কোনো দরকার নেই, এবং খুব সহজ সরলভাবে বোঝাতে হবে। একটা ক্লাস 9-এর স্টুডেন্টস বা ক্লাস 10-এর স্টুডেন্টসকে বোঝানোর মতো করে তোমাদেরকে বোঝাতে হবে। এবং একটা বিষয় মাথায় রাখবে যে একটা ক্লাসে প্রধানত বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টস থাকে, বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রী থাকে। কেউ হয়তো প্রচণ্ড ইন্টেলিজেন্ট, আবার কেউ মিডিয়াম, এবং কেউ কিছুই বুঝতে পারে না। সুতরাং তোমাকে যে ক্লাস নিতে হবে সেটা অ্যাভারেজ, যাতে প্রত্যেককে বুঝতে পারে। তো ডেমো ক্লাস দিতে যাওয়ার সময় বা কোনো বিষয় পড়ানোর সময় এই অংশগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেটাই যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু চেক করবেন। থেকে 6 মিনিটের একটা ডেমো ক্লাস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রকৃতপক্ষে ডেমো ক্লাস কেমন হতে পারে। আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করব, এবং এই ভিডিওগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। 9 এবং 10-এর সিলেবাসের বিভিন্ন টপিক্সের যতগুলো পারা যায় আমি এরকম ডেমো ক্লাস দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। স্যার, আপনাদেরকে প্রথমেই আমি ছাত্রী ভেবে নেওয়ার আমি অনুমতি চাইছি, এবং আপনাদেরকে ছাত্রছাত্রী ভেবেই আজকে ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করছি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আচ্ছা, বাহ, খুব ভালো, তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এই ভালো থাকার পিছনে কারণটা কি? এই ভালো থাকার পিছনে কারণ হচ্ছে আমাদের অনাক্রমতা তন্ত্র। তোমরা দেখবে যে তোমাদের যে ক্লাস 9-এর যে জীবনবিজ্ঞান বই আছে, তো ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বইয়ে তোমরা 40 নম্বর পাতা খোলে, এবং 40 নম্বর পাতাতে দেখবে যে অধ্যায়, 4th অধ্যায় আছে। তোমাদের প্রধানত 5টা অধ্যায় আছে বইতে। সুতরাং আজকে আমরা 4th অধ্যায় স্টার্ট করব, এবং 4th অধ্যায়ে যে বিষয় আছে দেখবে যে জীববিদ্যা ও মানব কল্যাণ। এখন ঘটনা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণে কোন কোন বিষয় তোমাদেরকে পড়তে হবে। আগে এই চ্যাপ্টারটা তোমাদেরকে বলে দিই, জীববিদ্যা ও মানব কল্যাণে কী কী আছে। দেখো, জীববিদ্যা এবং মানব কল্যাণে প্রথমেই যে বিষয়টা আছে, তো সেটা আজকে আমাদের পড়ার বিষয়। তো সেটি হলো অনাক্রমতা বা ইমিউনিটি পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে কিভাবে আমরা আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি পাওয়ার আমরা বাড়াতে পারি? একদম তুমি সঠিক বলেছো। আমরা যদি সঠিক ভিটামিনযুক্ত খাবার খাই, বা আমরা যদি আমাদের হ্যাবিটকে ঠিকঠাক রাখতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ আছে। দেখো, প্রধানত বিভিন্ন রকমের জীবাণু আমাদের রোগ ঘটায়। এখন জীবাণু মানে কি? কেউ বলতে পারবে জীবাণু মানে কি? একদম সঠিক বলেছে, জীবাণু মানে হচ্ছে মাইক্রোবস, অর্থাৎ যেগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। অর্থাৎ যে সমস্ত জীব অত্যন্ত ছোট ছোট হয়, যাদেরকে খালি চোখে দেখা যায় না, তো তাদেরকেই আমরা প্রধানত মাইক্রোবস বলি। কিন্তু এই মাইক্রোবসগুলো উপকারও করে এবং অপকারও করে। প্রধানত আমাদের এই চ্যাপ্টারে, জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টারে, উপকারী এবং অপকারী বিভিন্ন মাইক্রোবস সম্পর্কেও পরিচয় দেওয়া আছে। তাহলে যে সমস্ত অপকারী মাইক্রোবসগুলো প্রধানত বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, এবং এর সাথে সাথে কিছু উপকারী জীবাণু সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। তো দেখো, এই অনাক্রমতা তন্ত্র প্রধানত কি কাজ করে? আমাদের দেহে অন্যান্য যেরকম সিস্টেম আছে, যেমন পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র ইত্যাদি, তো
অনাক্রমতা তন্ত্রও কিন্তু এরকম একটা তন্ত্র, এবং এই তন্ত্রে বিভিন্ন রকমের কোষ অংশ নেয়। জানো যে শ্বেত রক্তকণিকা প্রধানত জীবাণু ধ্বংস করে, সুতরাং এই অনাক্রমতা তন্ত্রতেও কিন্তু এই ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকা কী কাজ করে সেটা যেমন আমরা বুঝবো, তার সঙ্গে সঙ্গে অনাক্রমতা কত রকমের হয় সেটাও আমরা জানবো। দেখো, অনাক্রমতা প্রধানত দুই ধরনের হয়। একটি হলো সহজাত অনাক্রমতা, এবং এই যে সহজাত অনাক্রমতা আছে, এই সহজাত অনাক্রমতা কিন্তু জন্মগত, অর্থাৎ আমরা পিতামাতার থেকে এই সহজাত অনাক্রমতা পাই। এবং আরও এক রকমের যে অনাক্রমতা আছে, তো সেটা হচ্ছে অর্জিত অনাক্রমতা। ঠিক, সুতরাং আমরা যদি এরকম দেখে নিই যে অনাক্রমতা তন্ত্র একটা বর্ডার লাইন, এরকম ধরে রাখো বর্ডার লাইন, তো সহজাত অনাক্রমতা হচ্ছে প্রথম বর্ডার লাইন এবং অর্জিত অনাক্রমতা হলো সেকেন্ড বর্ডার লাইন। তো চারপাশে কিন্তু বিভিন্ন রকমের জীবাণু ছড়িয়ে আছে। বহিরাগত যে সমস্ত প্রোটিন আমাদের শরীরের মধ্যে ঢুকে রোগ সৃষ্টি করে, প্রধানত তাদেরকেই আমরা বলবো অ্যান্টিজেন। ধরে রাখো এরকম একটা অ্যান্টিজেন আছে, এবং এই অ্যান্টিজেনের লক্ষ্য কি? এই অ্যান্টিজেনের লক্ষ্য হচ্ছে আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি করা। কিন্তু সহজে তো আমরা রোগাক্রান্ত হই না, আলটিমেটলি আমরা দীর্ঘদিন আমরা বেঁচে থাকি। সুতরাং এই অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে ঢোকার আগে তাকে কিছু বাধাকে ক্রস করতে হয়। প্রথম যে বাধা, তো সেটাই হচ্ছে সহজাত অনাক্রমতা। এবং এই যে সহজাত অনাক্রমতা আছে, এটা কিন্তু সমস্ত রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়, অর্থাৎ এটা কিন্তু স্পেসিফিক নয়, এটাকে বলা হয় নন স্পেসিফিক। এবং তার সঙ্গে সঙ্গে এই সহজাত অনাক্রমতা প্রধানত জন্মগত, সব রকম অ্যান্টিজেনের বিরুদ্ধে এই সহজাত অনাক্রমতা কাজ করে। যদি কোনোভাবে সহজাত অনাক্রমতা কাজ করতে না পারে, তখন এই অ্যান্টিজেন আবার অর্জিত অনাক্রমতাদের কাছে চলে আসে, এবং অর্জিত অনাক্রমতাও কিন্তু এই অ্যান্টিজেনকে বিনষ্ট করার চেষ্টা করে। অর্জিত অনাক্রমতা আবার এক রকমের গ্লাইকোপ্রোটিন তৈরি করে, এবং সেই গ্লাইকোপ্রোটিনটাকে অনেকটা ওয়াই অক্ষরের মতো দেখতে লাগে, এবং এই গ্লাইকোপ্রোটিনটাকে বলা হয় অ্যান্টিবডি। এটাকে অনেক সময় এরকমভাবে লেখা হয় অ্যান্টিবডি। এবং অ্যান্টিজেন এই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়, এবং তার ফলে এই অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে মেরে ফেলার চেষ্টা করে বা অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়। তাহলে যদি কোনোভাবে সহজাত অনাক্রমতা যদি অ্যান্টিজেনগুলোকে আটকাতে না পারে, অর্জিত অনাক্রমতার দ্বারা সৃষ্ট যদি অ্যান্টিবডি যদি সেই অ্যান্টিজেনগুলোকে মারতে না পারে, তাহলেই কিন্তু আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। এই রোগগুলো সম্পর্কে কিন্তু আমরা পরের চ্যাপ্টারে পড়ব। এবং এর সাথে সাথে সহজাত অনাক্রমতা যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। দেখো, আমাদের দেহের যে নর্মাল যে তাপমাত্রা আছে, এই স্বাভাবিক তাপমাত্রায় অনেক জীবাণু বা অ্যান্টিজেন মারা যায়। তাহলে আমাদের দেহের তাপমাত্রা, এই তাপমাত্রাতে তো অনেক অ্যান্টিজেন মারা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পৌষ্টিকতন্ত্রর পাকস্থলী থেকে HCl খরিত হয়, এবং এই HCl অনেক জীবাণুকে মেরে ফেলে। এর সাথে সাথে আমাদের দেহে আরও এক রকমের কোষ থাকে, তাকে বলে ফ্যাগোসাইট কোষ। তো এই ফ্যাগোসাইট কোষগুলো কিন্তু জীবাণু ধ্বংস করে। এরপরে আমরা যেটা দেখব, তো সেটাই হচ্ছে অর্জিত অনাক্রমতা। দেখো, সহজাত অনাক্রমতাকে যদি কোনো অ্যান্টিজেন যদি ক্রস করে চলে যায়, তখন অর্জিত অনাক্রমতা চেষ্টা করে সেই অ্যান্টিজেনকে প্রধানত রিমুভ করার বা মেরে ফেলার প্রধানত চেষ্টা করে এই অর্জিত অনাক্রমতা। সুতরাং অর্জিত অনাক্রমতা প্রধানত নির্দিষ্ট, অর্থাৎ এরা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু কাজ করে। এখন যেমন ধরা যাক শরীরে যদি কোনোভাবে পোলিও ভাইরাস ঢোকে, তাহলে পোলিও ভাইরাসের বিরুদ্ধে নির্দিষ্ট পোলিওর অ্যান্টিবডি তৈরি হবে। এর সঙ্গে সঙ্গে এই অর্জিত অনাক্রমতা স্মৃতি থাকে, অর্থাৎ অর্জিত অনাক্রমতা মনে রাখতে পারে যে কোন ধরনের অ্যান্টিজেন তার মধ্যে প্রবেশ করেছিল, এবং এটার উপর বেস করেই প্রধানত ভ্যাকসিন তৈরি করা হয়। ঠিক আছে, তো অনাক্রমতাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সক্রিয় এবং আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। তো সক্রিয় অর্জিত অনাক্রমতা মানে কি? সক্রিয় অর্জিত অনাক্রমতা মানে যখন সরাসরি অ্যান্টিজেন আমাদের দেহতে প্রবেশ করে। ধরা যাক এখানে অ্যান্টিজেন আছে, এবং এই অ্যান্টিজেন তখন আমাদের দেহতে প্রবেশ করে, এবং তার ফলে যখন অনাক্রমতা তন্ত্র যখন সক্রিয় হয়, তো তখনই তাকে আমরা বলবো সক্রিয় অর্জিত অনাক্রমতা। এবং আরও এক রকমের অর্জিত অনাক্রমতা আছে, তো তাকে আমরা বলবো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। তো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতাতে প্রধানত কী হয়? সরাসরি এখানে অ্যান্টিবডি প্রধানত দেহের মধ্যে প্রবেশ করে আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এবং এই যে সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা আছে, এই সক্রিয় আর নিষ্ক্রিয় অনাক্রমতাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক। দেখো, তাহলে সক্রিয় অনাক্রমতা কেমন হতে পারে? সক্রিয় অনাক্রমতা হতে পারে প্রাকৃতিক। তো প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা মানে কি? যেমন স্বাভাবিক
স্বাভাবিকভাবে যখন আমাদের শরীরে যেমন ন্যাচারালি অ্যান্টিজেন প্রবেশ করে, যেমন হয়তো তুমি কোনো দূষিত জল খেলে, তাহলে সেই দূষিত জলের মধ্যে দিয়ে কোনো জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে এবং তার ফলে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তো এটাকেই আমরা বলবো প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। কৃত্রিম সক্রিয় অনাক্রমতা মানে কি? কৃত্রিম সক্রিয় অনাক্রমতা মানে হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিন আমরা ছোট থেকেই আমাদের বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে যখন কোভিড-19 রোগ হয়েছিল তোমাদেরকে নিশ্চয়ই ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো সেই যে ভ্যাকসিন প্রধানত কোনো মৃত জীবাণু, অর্থাৎ এমন এক রকমের অ্যান্টিজেন যেটা দেহের মধ্যে রোগ সৃষ্টি করবে না কিন্তু অর্জিত অনাক্রমতাকে জাগিয়ে তুলবে। অর্জিত অনাক্রমতার একটা স্মৃতি থাকে। তো এবার আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। দেখো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা আবার দুরকম হতে পারে। এটা হতে পারে প্রাকৃতিক এবং তার সঙ্গে সঙ্গে এই অনাক্রমতা হতে পারে কৃত্রিম। তো প্রাকৃতিক তাহলে নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণ কি? প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, মানে অ্যান্টিবডি জি, এটা মায়ের দেহ থেকে সন্তানের দেহে প্রবেশ করে। তো এটাই হচ্ছে প্রধানত প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রমতা। আর কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা মানে কি? অনেক সময় এরকম হয় যে কোনো অ্যান্টিবডি দেহের মধ্যে ইনজেকশান দেওয়া হয়, ঠিক আছে? যেমন অ্যান্টিবডি এক্ষেত্রে কী করা হয়? ইনজেকশান দেওয়া হয়। যেমন সাপে কামড়ালে প্রধানত যে ওষুধ দেওয়া হয় তো সেটাই হচ্ছে অ্যান্টিভেনম। তো সাপের অ্যান্টিভেনম প্রধানত এই রকম টাইপের একটা কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা। অ্যান্টিবডির কথা বললাম যে অর্জিত অনাক্রমতাতে প্রধানত অ্যান্টিবডি তৈরি হয়। সুতরাং এই যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি প্রকৃতপক্ষে কী এবং এই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? দেখো অ্যান্টিবডি প্রকৃতপক্ষে এক রকমের গ্লাইকোপ্রোটিন এবং এই অ্যান্টিবডিকে অনেকটা ওয়াই অক্ষরের মতো দেখতে লাগে, ঠিক আছে? সুতরাং অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কি, এটা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয়। মোটামুটি আমাদের দেহে 5 রকমের অ্যান্টিবডি আছে। যেমন IgG আছে, তার সঙ্গে সঙ্গে IgA আছে, তার সঙ্গে সঙ্গে IgD আছে, এর সাথে সাথে কি আছে? IgM আছে এবং এর সাথে সাথে IgE আছে, ঠিক আছে? তো IgA প্রধানত আমাদের যে চোখের জল আছে, লালারস আছে, এখানে প্রধানত IgA থাকে। তার সঙ্গে সঙ্গে দেখো IgM, এটা সবথেকে বড় অ্যান্টিবডি, এটা সবথেকে বড় অ্যান্টিবডি। এবং এই যে IgE আছে, এই IgE প্রধানত অ্যালার্জি প্রতিরোধ করে। তো এই অংশগুলোই প্রধানত পরীক্ষাতে আসে। সুতরাং আমাদের 5 রকমের অ্যান্টিবডি আছে। কিভাবে মনে রাখবে? যে টার্ম দিয়ে মনে রাখবে, তো সেটা হচ্ছে গ্যাডমি। এখন আমি যেটা তোমাদেরকে বলবো যে এই অ্যান্টিবডি প্রধানত কিভাবে তৈরি হয়। কোষ যখনই আমাদের দেহতে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন এই বি কোষ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো প্লাজমা কোষ আর একটা হচ্ছে মেমোরি কোষ। তাহলে প্লাজমা আর কিসে ভাগ হয়ে যাবে? মেমোরি বা স্মৃতি কোষ। দেখো এই যে প্লাজমা কোষ আছে, এই প্লাজমা কোষই প্রকৃতপক্ষে অসংখ্য অ্যান্টিবডি তৈরি করে। আর মেমোরি কোষগুলো আমাদের দেহতে স্টক থাকে। আবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম যখন এই অ্যান্টিজেন যখন প্রবেশ করবে তখন এই মেমোরি কোষগুলো সক্রিয় হবে। আর টি কোষ প্রধানত অ্যান্টিজেনের প্রভাবে যখনই টি কোষের মধ্যে অ্যান্টিজেন আসে তখন এই টি কোষ টিসি কোষে পরিণত হয় এবং এই টিসি কোষ আবার সাইটোটক্সিক টি লিম্ফোসাইট বা সিটিএলে পরিণত হয় এবং এগুলো প্রধানত ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে, ঠিক আছে? অনাক্রমতা তন্ত্র তোমাদেরকে আমি বললাম। সো এই অনাক্রমতা তন্ত্রতে ইম্পর্টেন্ট অংশগুলো একটু দেখে নাও, অর্থাৎ কোন অংশ থেকে প্রধানত তোমাদের প্রশ্ন দেওয়া হয় সেগুলো একটু দেখে নাও। যেমন এটা প্রশ্ন অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে সহজাত এবং অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য কী। এবার তোমরা একটু লিখে নাও, যেমন সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য কী। এবং এক্ষেত্রে দেখো সহজাত অনাক্রমতা জন্মগত এবং সহজাত অনাক্রমতার কিছু এক্সাম্পল একটু পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা, মানে সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণগুলো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় এবং এরকম প্রশ্ন দিতে পারে যে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কী, সুতরাং অ্যান্টিবডি গ্লাইকোপ্রোটিন জাতীয়। এরকম প্রশ্ন দিতে পারে যে কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জি প্রতিরোধ করে, IgE। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানত অ্যান্টিবডি কোন ধরনের কোষ থেকে তৈরি হয়, তো অ্যান্টিবডি প্লাজমা কোষ থেকে তৈরি হয়। তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমাদের বইটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমি যে অংশগুলো বললাম একটু লিখে নেবে, তাহলেই দেখবে যে অনাক্রমতা সম্পর্কে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো এর পরের দিন আমরা আলোচনা করব যদি আমাদের অনাক্রমতা তন্ত্র যদি কাজ করতে না পারে তখন আমাদের দেহে রোগ সৃষ্টি হয়। তো পরের দিন আলোচনা করব বিভিন্ন রকমের রোগ সম্পর্কে, যেমন ম্যালেরিয়া রোগ কেন হয়, ডেঙ্গু রোগ কেন হয়, পরের দিন আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু বইটা পড়ে আসবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরের ক্লাসে প্রশ্ন করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।